আজকে 20 জুন 2025, ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলতেছে। যুদ্ধ মানে কি মিসাইল মারামারি আর বোমা মারামারি চলতেছে আর কি। এইটা নিয়ে একটু, এই যুদ্ধ নিয়ে একটু বক বক করবো। বক বক ছাড়া করা ছাড়া উপায় নাই, আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না। আর বড় ধরনের অ্যানালাইসিস করতে গেলে টিম লাগে, ওইসব টিমও আমার কাছে নাই, আমি একলাই অ্যানালাইসিস করব। এখন এই যে ইরান আর ইরানের এই যুদ্ধের লক্ষ্য কি, টার্গেট কি, কিসের জন্য ইরান এই মিসাইলগুলো মারতেছে? ইরানের লক্ষ্য কি? ইরানের লক্ষ্য হইতেছে মিসাইল মাইরা ইসরায়েলরে থামান। মিসাইল মারতে থাকবো, এক সময় ইসরায়েল বলবো ভাই এখন 20-30টা করে মনে হয় মারতেছি, এক সময় ইসরায়েল কইব যে ভাই আর মাইরেন না। এই হইল ওদের লক্ষ্য, মানে কিছু মিসাইল মাইরা ইসরায়েলকে থামান। এখন ইসরায়েল যদি না থামে, কারণ যত মিসাইল মারবে ততই এদের জনগণ শক্ত হয়ে যাব, ওয়ার হার্ডেন্ড হয়ে যাবে। দেখবেন একটা সময় আসবে যখন মিসাইল, আকাশ থেকে মিসাইল পড়তেছে, সাইরান বলতেছে, মানুষ আর ওই শেল্টারের মধ্যে যাইতেছে না, ওর মধ্যে দিয়ে হাঁটতেছে। হাটাজারিতে গোলা মারতাম, হাটাজারি ওই যে চিটাং, আর্টিলারির 18টা কামান থেকে ধাম ধাম গোলা মারতেছি, এসে টার্গেট এন্ডে এসে পড়তেছি, টার্গেটে যায় লাগতেছি। ওই টার্গেট এন্ডের ওই পাশে ওখানে ছোটো ছোটো গর্তে পোলাপান লুকায় থাকতো। যেই গোলাটা এসে পড়লো, মনে করেন 16টা গোলা একসাথে ধুম করে পড়ে ঢুম 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 করে ফাটলো। ফাটা হয়ে গেলেই পোলাপানগুলো দৌড় দিয়ে বাইরে এসে লোহা খুঁজবার যেত, এবং লোহাটাও তাড়াতাড়ি করে খুঁজে এসে আবার গর্তের মধ্যে, কারণ আবার নেক্সট ভলি আসতেছে, ওরা জানে যে কোন সময় নেক্সট ভলি আসবে, কতক্ষণ সময় লাগে টিউন করা। এগুলোতে যতই তারান না কেন যাইব না, মাঝে মাঝে যদি একটা আহত হইতো, তা না আহত হইতো। শুধু হাটাজারি না, এই যে ইয়েতে ওই যে চিটাঙে সমুদ্রের পারে 2000, এটার নাম কি জানো? হ্যাঁ আচ্ছা, যাই হোক, ওই হাজারি আর একটা আর কি, ওন থেকে এন্টি এয়ারক্রাফট কামান মারতাম, প্রায় 12টা কামান, একটার 2টা করে বেরেল, কোনোটার 4টা বেরেল, মিনিটে 2400 রাউন্ড বাইরে, আকাশ লাল লাল অবস্থা, বেলুন সাইডে দিয়ে দিয়ে গোলা মারে। ওই এলাকার নিচ দিয়ে কোনো ওই জাহাজ কিংবা ওই যে ট্রলার, কাঠের ট্রলার চলার কথা না, কিন্তু কোনো ট্রলারই থামে না, ওদের দিদা আছে ট্রলার চলতেছে, কারণ ওই এলাকার ওরা অভ্যস্ত হয়ে গেছে। ও জানে যে অনেক গোলা মারবো, নিচ দিয়ে এসে যাইব, কিছুই মানে ওরা থামানো, ওর ফিরানো মুশকিল। এরকম ইসরায়েল যত মিসাইল মারবে না, একটা সময় দেখা যাবে যে ওরা মিসাইল আর কেয়ার করে না, মিসাইল না আসলে সকালবেলা ভালো লাগে না। তো যাই হোক, ওয়ার হার্ডেন্ড হবে মানুষ। যেমন ওদের আর্মি হয়েছে, গাজায় যুদ্ধ করে ওদের আর্মি এখন ভীষণ একটা আর্মিতে রূপান্তরিত হয়েছে, যে এই গোলামোলাতে শব্দ মব্দতে কোনো কিছু যায় আসে না, ও যে টার্গেট দিবেন সেটা ক্যাপচার করে ফেলবে। একটা সময় ধীরে সুস্থে করে, উল্টোপাল্টা আক্রমণ করে মানুষ মরে না, প্ল্যান করে। ওদের আর্মি ওয়ার হার্ডেন্ড হয়ে গেছে গাজাতে, এখন জনগণ ওয়ার হার্ডেন্ড হইতেছে মিসাইলের গুতা খেয়ে। তো ইসরায়েলের ভালো উন্নতি হইতেছে, তবুও বিল্ডিং টিল্ডিং ধ্বংস হয়। এক সময় নেতানিয়াহু বলতে পারে যে ভাই আর বিল্ডিং ভাঙেন না, আমি আর যুদ্ধ করবো না, খেলবো না আর অরব্য। তা এটা যদি বলে এই জন্য, তাহলে ইরানের লক্ষ্যটা হইতেছে কি, ইসরায়েলের কোনো মতে থামানো, এছাড়া আর কোনো লক্ষ্য নাই। আর কোনো লক্ষ্য অর্জন করা তার পক্ষে সম্ভব না, কারণ ল্যান্ড আক্রমণ, ল্যান্ড ফোর্স পাঠাইতে গেলে ওর পাঠাইতে হবে হয় সিরিয়ালের উপর দিয়ে, ওখানে জোলানি আছে, আর জর্ডানের উপর দিয়ে পাঠাইতে পারে, ওখানে আবদুল্লাহ আছে, কিং আবদুল্লাহ, আর সৌদি আরবের বাদশাহ আছে। এরা কেউ ইরানের আর্মিকে ঢুকতে দেবে না। সাধারণ একটা ড্রোন গেলেই ফেলাই দেয় যে এই হ্যাঁ ড্রোন মারছে ইরান, এই ড্রোন আমার দেশে পইরা আমার দেশের মানুষ মরে যেতে পারে, অতএব ড্রোনটারে ফেলাই দাও। ড্রোনই পার হইতে দেয় না, সে আর্মি পার হইতে দিবে নাকি? তো ইরানের আওতার বাইরে চলে গেছে ইসরায়েল, কারণ মিসাইল মারা ছাড়া উপায় নাই। আর কি, বিমান ব্যবহার করতে পারতো,
কিন্তু ইরানের বিমান বাহিনী অত শক্তিশালী না যে এটা বিমান ব্যবহার করবে, আর রেঞ্জও অনেক বেশি। আচ্ছা, তাইলে ইসরায়েলের লক্ষ্য ইরানের লক্ষ্যটা বুঝলাম, মিসাইল মারিয়া নেতানিয়াহুকে স্তব্ধ করা। তাহলে নেতানিয়াহু কি জিনিস? নেতানিয়াহু এমন একটি চিজ যাহা স্তব্ধ হইবে না। ও স্তব্ধ হইলে কিছুক্ষণ গেরিবেনি খেয়ে বসে থাকবো, আবার ওই ঠেকে গোলামার। এইরকম লোক দেখে ওরা নির্বাচন করছে। ওরা খুব বুদ্ধিমান জাত ইহুদিরা, কারেক্ট লোকরে নির্বাচন করছে। এই নেতানিয়াহুরা আজকে থেকে নির্বাচন করেনি, অনেক দিন আগের থেকে নির্বাচন করিয়ে রাখছে। এই খেলে বারবার ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট কি জানি হয়, ওগো দেশের হেড অফ দ্য স্টেট হয় আর কি। করে রাখছে কেন? ওর কামই হইতেছে খালি যুদ্ধ করা। ওরে কিছুক্ষণ গাইলিয়ে দিতে পারেন, গাইলিয়ে বসে থাকতে পারে কিছুক্ষণ, আবার ওইটা খারাই যে যুদ্ধ শুরু। আচ্ছা, নেতানিয়াহু ওইভাবে থামাইবার চাইতেছে। নেতানিয়াহু তো থামবে না, থামার সম্ভাবনা কম। এই মিসাইল মেরা নেতানিয়াহুরে থামার সম্ভাবনা, তাহলে ইরানের লক্ষ্য অর্জন তাহলে আর হচ্ছে না। এই মিসাইল মেরে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। ওর পুরা তেল আবিব যদি ধ্বংস করে দেওয়া হয়, তাও ইহুদিরা যুদ্ধ থামাবে না। কারণ বরং ধ্বংস হইলে ওদের মধ্যে যুদ্ধের ফিটনেস বেড়ে যাবে, যুদ্ধের ফিটনেস তেজ বেড়ে যাবে ওদের। ওরা পুরা নেশন ওয়ার ফুটিংয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন ইরানের লক্ষ্য ও সীমাবদ্ধতা বুঝলাম। লক্ষ্য কি? মিসাইল মেরে ইসরায়েলকে থামানো, যেটা সম্ভব আসলে হবে না। আর একটা কি সীমাবদ্ধতা কি? যে সে ল্যান্ড আক্রমণ করতে পারবে না, কারণ হইতেছে ওই দুইটা ইয়ের কারণে, সৌদি আরব, জর্ডান আর জোলানির সিরিয়ার কারণে। সে হিজবুল্লাহ দিয়ে কিছু একটা করতে পারতো, কিন্তু যুদ্ধের একটা পরিস্থিতিতে হিজবুল্লাহরে সে সাইডে চলে আসছে। আইআরজিসি সবাই হিজবুল্লাহরে সাইডে চলে আসছে। হিজবুল্লাহ খুব একটা ইরানের প্রতি মনে হয় একটু মন খারাপ, তবে ওরা ইরানের টপ লিডারের প্রতি ওদের লয়ালিটি আছে। তবে হিজবুল্লাহ যে গুইরা দ্বারায় ইরানের জন্য যুদ্ধ করে দিবে, সেটা আপাতত সম্ভব হবে না হিজবুল্লাহর জন্য। আচ্ছা, তাহলে ইরানের লক্ষ্য আলোচনা করলাম এবং সীমাবদ্ধতা আক্রমণ করলাম, আলোচনা করলাম। তাই ইরান যদি লক্ষ্য অর্জন করে তাহলে কি হবে? বিশ্ব পরিস্থিতি কি হবে? বিশ্ব পরিস্থিতি হবে এখন যেরকম আছে তখনও সেরকম থাকবে। এই হলো বিশ্ব পরিস্থিতি। বিশ্ব পরিস্থিতিতে কোনো চেঞ্জ আসবে না। আর একটা অবস্থা আলোচনা করি। এখন ইসরায়েলের লক্ষ্য কি? এটা ইম্পর্টেন্ট। ইসরায়েল তো জিতে গেছিল, ইসরায়েল জিতে গেছিল। মানে একটা সময় দেখলাম একদম রাফা বর্ডার পর্যন্ত দখল করছে। ওই হামাস তো আগে থেকে গর্তের মধ্যেই থাকতো, এখন আর গর্ত থেকে বেশি বেরিয়ে পারতেছে না। এই অবস্থা, খালি পালানের উপরে আছে। ওর ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতেছে। খাদ্য মাঝে মাঝে আশীর্বাদ দেয়, মাঝে মাঝে আশীর্বাদ দেয় না। মানুষ আস্তে আস্তে করে পলাইতেছে। একসাথে যে পুরা গাজাবাসী পালাই চলে যাবে এরকম অবস্থা তো হবে না। ও আস্তে আস্তে পালাইতে থাকবে। এখনই যদি খোঁজ নেন তাহলে দেখা যাবে যে অর্ধেক অলরেডি চলে গেছে, আমার যা মনে হয়। খোঁজ নিলে দেখা যাবে। আর যারা নিতান্ত যাইবার পারতেছে না তারা তো আছে আর কি। তবে একটা সময় সব চলে যাবে, গাজা খালি হয়ে যাবে। তো এই যে বিজয় হয়ে গেল, গাজা বিজয় হয়ে গেল, নেতানিয়াহুর গাজা বিজয় হয়ে গেল। বেশ কিছুদিন কিন্তু এরকমই ছিল, গাজা নিয়েই ছিল ওরা। হিজবুল্লাহরে মোবাইল ফাটায়, ওই যে পেজার ফাইটে গেল, হিজবুল্লাহ নেতাগো সব নেতা একসাথে মরে গেল। আর যেগুলো মরে না এগুলারে বোমা মাইরে ফেলাই দিল, একদম বুবা নিয়ে মারছে। তার মানে কি একদম এক্স্যাক্টলি জানতো যে কোন জায়গায় ঘুমাইতে হচ্ছে, এই জায়গায় যায় মারছে। ওদের গোয়েন্দা এত শক্তিশালী। তা হিজবুল্লাহরে নিউট্রালাইজ করে দিল। হিজবুল্লাহরে নিউট্রালাইজ করে দিলে হামাস কি? হামাস আসলে ওই গেরিলা যুদ্ধের জ্ঞান ট্যান নাই, গর্ত বানাইছে আর কি, গর্তের মধ্যে থাকে। আচ্ছা, আর মাঝে মাঝে বাইরে অকাম টাকাম করে আবার গর্তে ঢোকে। যুদ্ধ, ফর্মাল যুদ্ধ ওদের করতে পারে না, বা পারবেও না কোনোদিন। আচ্ছা, আর রেশিও অনুযায়ী ওদের পারার কথা না, অনেক দুর্বল একটা বাহিনী। সেই হিসাবে ইসরায়েল 4-5 লাখ আর্মি, সুসজ্জিত বাহিনী, আর ওদের 20-30 হাজার গেরিলা বাহিনী। ও দিয়ে কি ইসরায়েলের বিরুদ্ধে লাগানো যুদ্ধ করা যায় নাকি? যারা যুদ্ধ করতে পারতো
মিশর, সৌদি আরব এরা তো এখন চাটতেছে আমেরিকার, এখন আমেরিকারে খাতির করার তেলে আছে, এখন ওরা তো আর যুদ্ধ করবে না। মিশর, সৌদি আরব, জর্ডান এরা যুদ্ধ করতে পারতো, কিন্তু ওরা যুদ্ধ করে নাই। আচ্ছা, তা হিজবুল্লাহ জিতে গেছিল একদম পুরাপুরি, নেতানিয়াহু পুরাপুরি নিয়ে জিতে গেছে। মিশর, সৌদি আরব, জর্ডান এরা যুদ্ধ টুদ্ধ আর করলো না। ইরানও চুপচাপ বসে গেল। এই হিজবুল্লাহর দিকে বেশি একটা মনোযোগ দেওয়ার সম্ভব হচ্ছে না, এরকম অবস্থায় চলে গেল। খালি থাকলো হইলো হুতিরা কিছু মিজাইল টিজাইল মেরে পরিস্থিতি গরম রাখলো আর কি। কিন্তু হুতি তো ইসরায়েল থেকে অনেক দূর, এসে মিসাইল মারলে ইসরায়েলের কিছু যায় আসে না। তাহলে এই যে জিতা পরিস্থিতি, পুরাপুরি জিতে গেছে, এই জিতা পরিস্থিতি থেকে পুরা গাজা দখল করে নিছে, ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতেছে, কেউ কিছু বলতেছে না, সবাই ক্ষোভ প্রকাশের তালে আছে। তা এই জিতা পরিস্থিতির থেকে হঠাৎ করে নেতানিয়াহুর মাথায় ইরান আক্রমণের বুদ্ধি আসলো কেন? বেশ অনেক দিন পর্যন্ত ওই জেতা পরিস্থিতিতে ছিল, গাজা দখল করে নিছে এবং গাজায় যা ইচ্ছা তাই করতেছে, এবং মুসলমান মিশর, সৌদি আরব, জর্ডানেরা কিছু করতেছে না, বরং ওদেরকে হাততালি দিতেছে। এই জেতা পরিস্থিতির থেকে সে হঠাৎ করে ইরান আক্রমণ করলো কেন? নেতানিয়াহুর মাথায় কি পাগল উঠছে? নেতানিয়াহুর মাথায় কি পাগল উঠছে নাকি? আচ্ছা, নেতানিয়াহুর মাথায় পাগল উঠলে কি কিছু যায় আসে না। পার্থক্য আছে। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প এনে যাইতেছে, একটা কথা কইতেছে, ওখানে যাইতেছে আর একটা কথা কইতেছে, ওখানে যাইতেছে আর একটা কথা কইতেছে, তাতে কি ওদের রাষ্ট্রের কিছু যায় আসে না। কারণ ওদের রাষ্ট্রের মন্ত্রণালয় বলে না, কি যেন বলে, সচিবালয় না, টাইপ একটা কিছু বলে, সেক্রেটারিয়েট, এইগুলা চালায় আছে, ডিসিশন মেকিং প্রসিজিওর আছে, ডিসিশন মেকিং সিস্টেম আছে। এরা গবেষণা করে এবং গবেষণা করে পলিসি নির্ধারণ করে, এবং ওইভাবে রাষ্ট্র চলে। প্রেসিডেন্টের অর্ডারে রাষ্ট্র চলে না, আমাদের দেশের মতন না। ওদের দেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গবেষণা আছে, আর মন্ত্রণালয় এত নাই, যেখানে যত কটা থাকার কথা অত কটাই আছে। আমাদের দেশে যেমন মন্ত্রণালয় বানাইছে মন্ত্রী বানানোর জন্য, ওরকম তো না। আমাদের দেশেরটা বুঝতে গেলে কিন্তু সাদ্দাম হোসেন মনে করেন রাজনৈতিক লোক, পলিটিক্স করছে আজীবন, আর্মিতে চাকরি মাকরি করে নাই, প্রেসিডেন্ট হয়েছে, হঠাৎ একদিন ইউনিফর্ম পইরা, আর্মির ইউনিফর্ম পইরা হুকুম দিল, আমেরিকা আক্রমণ করছে, যুদ্ধ করো। তা যুদ্ধ করো অর্ডার দিয়ে দিল সাদ্দাম হোসেন। এরপরে দেখা গেল সাদ্দাম হোসেন পলিটিক্যাল লিডার। এরপরে 14 দিনে ইরাক দখল করে নিল আমেরিকা, 14 দিনে ইরাক দখল, বাগদাদ পৌঁছায় গেল আর কি। এরপরে ইরানের কয়েক জেনারেল জিজ্ঞেস করছে, ভাই আপনারা যুদ্ধ করলেন না কেন? আপনাদের তো বিরাট আর্মি ছিল, শক্তিশালী, 5000 ট্যাঙ্ক, কোনো জায়গায় যুদ্ধ করলেন না, ব্যাপারটা কি? আমেরিকা বর্বর করে ঢুকে গেল বিনা যুদ্ধে, বাগদাদ দখল করে ফেললো, 500 কিলোমিটার দূর বর্ডার থেকে। এই 500 কিলোমিটার পার হয়ে আইছে, এক জায়গায় যুদ্ধ করেন নাই, বিষয়টা কি? তা জেনারেল সাহেবরা কইছে, আমরা যুদ্ধের অর্ডার পাইনি। মানে সাদ্দাম হোসেন টেলিভিশনে ইউনিফর্ম পরে একটা অর্ডার দিয়ে দিছে, যুদ্ধ করো। তো ওই অর্ডার তো আর্মিটা অর্ডার হয় নাই, আর্মি তো ওই অর্ডারে, টেলিভিশনের অর্ডারে আর্মি চলে না। এটা তো সাদ্দাম হোসেন জানে না, সে টেলিভিশনে অর্ডার দিয়ে দিছে। আর সাদ্দাম হোসেনের যে সেনা প্রধান ছিল, এরা হলো বহুত একদম জি হুজুর টাইপ বাইট করছে আর কি, খুঁজা একের হুজুরে যা কয় তাই শোনে। এখন হুজুরে তো তারে অর্ডার দিবার কয় নাই, যার ফলে সেও আর অর্ডার দেয় নাই। কারণ মিলিটারি অর্ডার, অপারেশন অর্ডার তৈরি করতে গেলে অনেক বিশ্লেষণ লাগে, অনেক গবেষণা লাগে, অনেক সময় লাগে। প্রথম থেকে ওই জেনারেলের উপরে আপনি ভরসা করতে হবে, এবং আর্মিতেও ডিসিশন মেকিং প্রসিজিওর আছে, ইনফরমেশন কালেকশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে। প্ল্যানিং করা ওটা একটা বিরাট ঝামেলা, প্ল্যানিংয়ের সাথে প্রিপারেশনের ব্যাপারও আছে। তো এরপরে মিলিটারি জেনারেলরাই অপারেশন অর্ডার লিখতে পারে, এবং সেই অর্ডার সৈনিকের কাছে বা ওই লোয়ার লেভেলে মেজর সাহেবের কাছে পৌঁছাইলে সে ওইভাবে যুদ্ধ করবে। টেলিভিশনের অর্ডারে যুদ্ধ করবে না। সাদ্দাম হোসেন ইউনিফর্ম পরে অর্ডার দিয়ে দিল আর যুদ্ধ শুরু হয়ে গেলো, এটা এরকমভাবে হবে না।
তা আমাদের দেশের পলিটিক্যাল লিডার হয়েছে এরকম, এ মানুষের কাজে হাত দেয়, সে মনে করে নিজে সব জানে। সব আমরা মূর্খ মূর্খ জাতি হওয়ার কারণে সবাই মনে করি যে আমি সব জানি, বাকিগুলা জানে না। আচ্ছা, এখন এই অবস্থা ইরানেরও তাই হয়েছে। ইরানের এই যে হুতিরা যখন প্রচুর মিসাইল মারতেছিল, হুতি যখন গরম করে রাখছিল দুনিয়া, ওই সময় আমেরিকানরা সৈন্য সমাবেশ করতেছিল। ওই সময় ইরানের সমস্ত জেনারেলরা একসাথে গবেষণা করে খোমেনিরে বলছে যে এখন আক্রমণ করতে হবে আমেরিকাকে। খোমেনি রাজি হয় নাই, পলিটিক্যাল লিডার, খোমেনি তো পলিটিক্যাল লোক, সে রাজি হয় নাই, যার ফলে জেনারেলরা আক্রমণ করে নাই। আচ্ছা, যেহেতু জেনারেলরা আক্রমণ করতে পারলো না, ওইটাই ছিল আক্রমণের মোক্ষম সময়, আমেরিকানরা আক্রমণ করার মোক্ষম সময়, কিন্তু ওই সময় কে আক্রমণ করতে দিল না? খোমেনি আক্রমণ করতে দিল না, কারণ সে তার মিলিটারি নলেজ নাই, এবং সেইটাও ভালো করে হয়তো জানে না যে এই মিলিটারি ম্যাটারে একটা পর্যায়ে নিজের পলিটিক্যাল বুদ্ধির ব্রেনকে অফ করে দিতে হবে, জেনারেল সাহেবের অর্ডার কথা শুনতে হবে। যার ফলে যেহেতু জেনারেলদের কথা শুনলো না, সেই সব জেনারেলরা একসাথে এখন সব মারা গেছে। আইআরজিসি প্রধানও মারা গেছে, সেনা প্রধানও মারা গেছে, সব কটাই এখন মারা গেছে। কারণ জেনারেলদের আরও চাপ দেওয়া উচিত ছিল খোমেনিকে, কিন্তু খোমেনিকে চাপ দেয়নি। সেটা ছিল একটা মক্ষম সময় যুদ্ধের। আচ্ছা, যাই হোক, খোমেনি অন্য রাস্তা ধরছে। সে এখন বুঝাই টুজাই একটা কিছু করতেছে, মিসাইল মেরে ইসরায়েলের দাওয়াই বাড়িতেছে। মিসাইল মেরে যদি তেল আবাই মাটির সাথেও মিশাই দেওয়া হয়, ইসরায়েলিরা তাদের লক্ষ্যচ্যুত হবে না, এটা মনে রাখতে হবে, বরং সে লক্ষ্যে আরও দৃঢ়চিত্র হবে। আপনি তেল আবিব হাইফা যদি মাটির সাথেও মিশাই দেন, ইহুদিরা লক্ষ্যচ্যুত হবে না, বরং লক্ষ্যে আরও দৃঢ় হবে, কারণ সে ওয়ার হার্ডেন্ড হয়ে যাবে, পুরা নেশন তখন ওয়ার ফুটিংয়ে চলে যাবে। ওর কান্দের মধ্যে দেখবেন খাওয়া নিয়ে গর্তের মধ্যে ঢুকে রয়েছে, এবং ওখান থেকে সমস্ত কিছু চালাইতেছে। আচ্ছা, তাইলে ইরান হঠাৎ করে গাজা দখল হয়ে গেছে, তা সত্ত্বেও ইরান হঠাৎ করে শান্তির মধ্যে অশান্তি নিয়ে আসলো কেন? হঠাৎ করে নেতানিয়াহু ইরান আক্রমণ করলো কেন? তার মানে কি, এই যে আক্রমণ করলো নেতানিয়াহু, ইরান আক্রমণ করলো, এই আক্রমণের সাথে ওই গাজা যুদ্ধের কোনো সম্পর্ক নাই। গাজা যুদ্ধের সম্পর্ক নাই, পরপর হয়েছে বলে আমরা মনে করতেছি একটাই, আসলে এটা আলাদা যুদ্ধ। এটা ফ্রেশভাবে ইসরায়েল যুদ্ধ শুরু করলো। এই যে ইরানে যে প্রথম দিন, যে প্রথমবারে যে ইরানে আক্রমণ করলো, ম্যাসিভ আক্রমণ। আচ্ছা, তাইলে নেতানিয়াহু ইরান আক্রমণ করছে, নেতানিয়াহুর কি মাথায় পাগল উঠছে যে ইরান আক্রমণ করব? না, নেতানিয়াহু অতি বুদ্ধিমান লোক, তার কারণ সে অনেকদিন ধরে হেড অফ দ্য স্টেট। খুব বুদ্ধিমান লোক না হইলে সে হেড অফ দ্য স্টেট হইতে পারতো না। জনগণও খুব বুদ্ধিমান, তারা নেতানিয়াহুর রাখছে, এবং তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, সে একজন মেজর ছিল আর্মিতে। আচ্ছা, তো এখন তার মাথায় পাগল উঠে নাই যে হঠাৎ করে ইরানের মতন একটা দেশকে সে আক্রমণ করে বসবে। এটা তাকে দিয়ে আক্রমণ করানো হয়েছে। কে করাইছে? আমেরিকা করাইছে। আচ্ছা, হঠাৎ করে গিয়ে সে নেতানিয়াহু আক্রমণ করলো না, ইরানের বিরুদ্ধে প্রস্তুতি চলতেছে অনেক আগের থেকে। আমরা জানি আমেরিকা ইসরায়েলে বলে যে তুমি করো আক্রমণ, ইসরায়েল আমেরিকারে বলে তুমি করো আক্রমণ। আমেরিকার যে এই প্ল্যানিং, প্রস্তুতি অনেক আগের থেকে এরা করে। আমেরিকায় কিন্তু ওই যে ট্রাম্প এখানে এসে একটা কথা কইতেছে, ওখানে একটা কথা কইতেছে, ওখানে একটা কইতেছে, এগুলা কোনো ম্যাটার না। প্রেসিডেন্টের বুদ্ধিতে দেশ এই ধরনের কাজ হয় না। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ওই আর্মির হেডকোয়ার্টার, মানে আর্মি মানে কি, ওই সমর শক্তির যে হেডকোয়ার্টার আছে, সেই ওরা যেন কী কয়, সেক্রেটারিয়েট না কি, ওই যে না রামসফেল্ড যেটার হেড আসছিল, ইহুদি, ওখানে সব ইহুদি, অধিকাংশ ইহুদি। ওটা ইহুদিরা চালায়, আমেরিকান আর্মি চালায়, ওদের আর্মির যে মন্ত্রণালয় সেটা ইহুদিরা চালায়। ওইখানেই প্ল্যান প্রোগ্রাম হয়, ওখানেই প্রস্তুতি চলতেছে, ওইখানে অনেক দিন আগের থেকে প্রস্তুতি চলতেছে। এইগুলো সবই প্রস্তুতির অংশ। কী কী এই যে ঘাঁটি টাটি করছে, তাই যে ওমানে ঘাঁটি,
আমিরাতে ঘাঁটি, কাতারে ঘাঁটি, কুয়েতে ঘাঁটি, সৌদি আরবে ঘাঁটি, ইরাকে ঘাঁটি, এই যে ঘাঁটিগুলা, টার্কিতে ঘাঁটি, তারপরে আজারবাইজানে ঘাঁটি, এই ঘাঁটি দেখেন পুরাটাই ইরানের চারপাশ দিয়ে ঘাঁটি করছে। এই ঘাঁটিগুলা সে মেনটেন করতেছে কেন? ওর লক্ষ্যচ্যুত হয় নাই। ইরানকে পরাজিত করার লক্ষ্য থেকে আমেরিকা কোনো দিনই সরে নাই। সে নিরবিচ্ছিন্নভাবে ইরানকে পরাজিত করার জন্য লক্ষ্যে স্থির আছে। আচ্ছা, ইরানকে পরাজিত করার লক্ষ্য তার আছে এবং এই যুদ্ধটা সে ফাইনালি ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ শুরু করছে। ইরানকে হারাই দেওয়ার লক্ষ্যে আমেরিকা অলরেডি কাজ শুরু করছে কিছুদিন আগে, যখন নাকি ইয়েমেন অনেক মিসাইল টিজাইল মারতেছিল জাহাজে। ওই সময় ইরানের জেনারেলরা অ্যানালাইসিস করে বুঝছে এবং তখন প্রস্তাব দিয়েছিল যে আমেরিকারে এখনই আক্রমণ করা হোক। ওই আক্রমণ করা হয় নাই এবং ওই জেনারেলগুলা মারা গেছে। এখন নতুন লোক আছে। ইরান ফুললি ডিফেন্সিভ একটা স্টেটে আছে, মানে নিজেকে রক্ষা করার একটা পায়তারায় আছে আর কি, নিজেদের রক্ষা করার কাজে থাকছে। এবং ডিফেন্সে যারা থাকে, আত্মরক্ষার মধ্যে যারা থাকে, তারা একসময় হেরে যায়। হারতেই হবে, নিয়ম। আপনি আক্রমণ করতেছেন না, কিন্তু আপনি আত্মরক্ষার মধ্যে আছেন। একটা সময় যে নাকি আক্রমণ করতেছে সে তো চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখে কোন দিক থেকে আক্রমণ করা যায়, কোন সময় আক্রমণ করা যায়, এটা তো তার ইচ্ছা। ডিফেন্ডারের ইচ্ছা কি কোন থেকে যেন আসবে, বসে রয়েছে এক জায়গায় বা একটা এলাকায় আছে এবং সে সচকিত আছে যে কোন দিক থেকে যেন আসবে। আর যে আক্রমণকারী, সে বিভিন্ন দিক, যে কোনো একটা দিক থেকে আসতে পারে, যে কোনো একটা সময়তে আসতে পারে। এই জন্য আক্রমণকারী সবসময় বিজয়ী হয়। যে কোনো অস্ত্র নিয়ে আসতে পারে, যে কোনো পদ্ধতিতে আসতে পারে। এই জন্য আক্রমণকারী সবসময় বিজয়ী হয় এবং আক্রমণই বিজয়ের পথ। কিন্তু সাধারণভাবে মনে হয় আত্মরক্ষা করলেই যথেষ্ট, সাধারণভাবে মনে হয়। যার ফলে ইরান এবং খোমেনি আত্মরক্ষার দিকে জোর দিছে বেশি, আক্রমণাত্মক অবস্থায় যায় নাই। যেটা জেনারেলরা বলছিল সে সেটা শোনে নাই। আচ্ছা, এই পর্যন্ত তাহলে ইরান এখন আত্মরক্ষার পর্যায়ে আছে। এইখানে একটু ব্রেক দিয়ে একটা জিনিস আলোচনা করা দরকার। সময় কি? সময় এখন এমন একটা সময় চলতেছে যে সময় ইমাম মেহেদি এসে যাওয়ার কাছাকাছি সময়। যত বাইবেল, কোরআনে তো ভবিষ্যৎবাণী খুব একটা নাই, আর হাদিসে প্রচুর ভবিষ্যৎবাণী আছে। বাইবেল আর হাদিসের ভবিষ্যৎবাণী যদি আলোচনা করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই 4-5 বছরের মধ্যে ইমাম মেহেদির আবির্ভাব হয়ে যাবে। আচ্ছা, ইমাম মেহেদির আবির্ভাবের বিষয়ে একটা হাদিস আছে যে যখন ইমাম মেহেদি আবির্ভাব হবে তখন সারা বিশ্বের মুসলমানরা পরাজিত অবস্থায় থাকবে এবং নিরাশ অবস্থায় থাকবে। নিরাশ হয়ে তারা খুঁজতে থাকবে ইমাম মেহেদিকে। ওই সময় ইমাম মেহেদি মক্কায় প্রকাশিত হবে। কিন্তু মুসলমানদের নিরাশ অবস্থা কিন্তু এখনও আসে নাই। কেন? ইরান আছে এখনও। মুসলমানদের নিরাশ অবস্থা আসতে হইলে ইরানকে হারতে হবে। ওই হিজবুল্লাহর মতন কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে। সেরকম ইরানেরও কিছুদিন জন্য সাবসাইড হয়ে যেতে হবে। গেলে মুসলমানরা হতাশ হয়ে যাবে। ইরানের মেয়েরা যখন যদি বোরখা টোরখা পরে, টেডি প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, তাহলে আমরা বলবো যে ইরানও গেছে, এটাও আর এক তুরস্ক হয়ে গেছে, এটা আর উপায় নেই, এদি আর কাজ হবে না। মুসলমানদের কাজ হবে, কিন্তু ইসলামের আর উপায় নেই, ইসলাম ডাউন। তখন ইসলামিক মাইন্ডের লোকদের তখন অটোমেটিক্যালি ইমাম মেহেদির জন্য অপেক্ষা করতে থাকবে। আর একটা হাদিস আছে, ইরান যদি গণতান্ত্রিক দেশ হয়ে যায়, মানে ওই মেয়েরা টেডি ড্রেস পরে ফেললো আর কি। গণতন্ত্র মানে কি? মেয়েরা টেডি মেডির জামা পরতে পারে আর কি, লিপস্টিক দিয়ে রাস্তায় মাস্তায় ঘুরলো আর কি, দেখে মন খুব পুলকিত হইলো, এই আর কি গণতন্ত্র। তা এখন ইরান গণতন্ত্র হয়ে গেলে তাইলে একটাই জায়গা থাকবে যেখান থেকে ফোর্স আসতে পারে, সেটা কোথায়? আফগানিস্তান। এটাও হাদিস অনুযায়ী বোঝা যায় যে ফাইনাল যে ইমাম মেহেদির সাপোর্টে পূর্ব দিক থেকে যে বাহিনীটা আসবে সেটা আফগানিস্তান থেকে আসবে। আফগানিস্তানের একটা বিষয় হয়েছে কি, রাশিয়া আমেরিকা বুঝে গেছে যে এই দেশে থাকাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
ওনে আর আফগানিস্তানে কেউ আসবে না, ওনে বড় বড় পাহাড় আছে, ওইখানে কিছু ইসলামী ফোর্স কালা পতাকা নিয়ে বসে থাকবো। ইমাম মেহেদি প্রকাশিত হওয়ার পরে কালা পতাকা নিয়ে ওই দিক থেকে রওনা দিবে আর কি ইরান ইমাম মেহেদির সাথে যোগ দেওয়ার জন্য। তাহলে কালা পতাকা যদি আফগানিস্তানে হইতে হয়, তাহলে ইরান এখনও বিকন অফ হোপ, আশার আলো হিসাবে জ্বলতেছে। এটাকে এই সময় বলতেছে এর ডাউন হইতে হবে, সময় বলতেছে এটা ডাউন হইতে হবে। যাই হোক, আমরা তো জানি না, আমরা আন্দাজ করতেছি যে 4-5 বছরের মধ্যে ইমাম মেহেদি আসতে পারে, নাও তো হইতে পারে। এমন হইতে পারে ইমাম মেহেদি আরও 400-500 বছর পরে আসবে, হইতে পারে। তো এখন ওই চিন্তা বাদ দিলাম, সময় সম্বন্ধে অতটা চিন্তা করার দরকার নেই। তবে আমার কাছে মনে হইতেছে 4-5 বছরের মধ্যেই আসবো, এবং এই ক্ষেত্রে ইরানের একটা ইসলামিক শক্তি ইরান থেকে একটু ডাউন হয়ে যাবে। এই ডাউনের জন্যই আমেরিকা এবং ইসরায়েল কাজ করতেছে। এখন আসেন মেইন যুদ্ধে, ইরানকে কিভাবে ওরা হারাইতে পারে। ওদের লক্ষ্য কি? ইরান দখল করা না, কিন্তু ইরান দখল করা আমেরিকার কোনো উদ্দেশ্য নাই। আমেরিকার উদ্দেশ্য কি? ইরানে সৌদি আরবে যেরকম 10-12টা ঘাঁটি আছে, ইরানেও সেরকম 10-12টা ঘাঁটি করবে, গণতান্ত্রিক সরকার হবে এবং ওখানে গণতন্ত্র চলবে আর কি। এইটাই ওদের লক্ষ্য, দখল করার লক্ষ্য নাই। এখন দখলের যুগ নাই। আগেকার দিনের রাজা বাচ্চারা দখল করতো, দখল করে ট্যাক্স কালেকশন করতো, জমির ট্যাক্স আর ফসলের ট্যাক্স, 3 ভাগের 1 ভাগ ফসল নিয়ে যেত। এখন ওই জমির ট্যাক্স আর ফসলের ট্যাক্সের পরিমাণে এত কম যে ও দিয়ে কোনো দেশ চলেও না, ওই টাকার খুব অল্প টাকা। এমনকি জমির ট্যাক্স মাফ করে দিলেও কিছু যায় আসে না। দেখা গেল সারা বছরে 80-90 কোটি টাকা হয়েছে জমির ট্যাক্স। এদিকে কি দেশ চলে নাকি? 80-90 কোটি টাকা, ওই যুগ চলে গেছে। এই জমি দখল করে এই জমির ট্যাক্স আর ফসলের ট্যাক্স আদায় করে দেশ চালানো, ওই যুগ নাই। অতএব এখন আর কেউ মাটি দখলে আগ্রহী না, দেশ দখলে আগ্রহী না, দেশের উপরে ক্ষমতা অর্জনে আগ্রহী। এই ক্ষমতা অর্জন করতে গেলে কী করতে হবে? যে তেহরানের কাছের কিনারে একটা ক্যাম্প রাখতে হবে, আর বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় কিছু 4-5টা আমেরিকান ক্যাম্প থাকবে ইরানে। আর ইরাকে তো আছেই, সিরিয়াতেও আছে, জর্ডানেও আছে, সৌদি আরবেও আছে, এরকম ইরানেও কিছু আমেরিকান ক্যাম্প থাকবে। আর ওরা আমেরিকা ওই খলিফা ট্রাম্পের হুকুমে চলবে, বা হুকুমে না, এই গণতান্ত্রিক নির্দেশনায় চলবে। তো গণতান্ত্রিক নির্দেশনা ওরকম কোনো নির্দেশনাও নাই। যেগুলো সব নির্দেশনা আছে সব ভালো ভালো নির্দেশনা। যেমন যার ইচ্ছা, যে যদি মনে করে আমি মেয়া, তাহলে ছেলেও মেয়া হয়ে গেল, গণতান্ত্রিক। আচ্ছা, কেউ যদি মনে করে আমি বিয়ে শাদী করবো না, তাহলে করো না, লিভিং টুগেদার হ্যাঁ করো, ডেটিং ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো হলো গণতান্ত্রিক নির্দেশনা, হিউম্যান রাইটস। আচ্ছা, অন্যরে জ্বালাতন না কইরা নিজে নিজে যা ইচ্ছা তাই করো, কেউ কিছু বলবে না। আচ্ছা, এই গণতান্ত্রিক নির্দেশনা ওটা দেওয়া আছে, আর নতুন করে দেওয়ার কিছু নাই। ট্রাম্প ওইখানে আগে নিজে এরকম ছিল, এখন বুড়া হয়ে ভালো হয়েছে। তো যাই হোক, এখন গণতন্ত্র করবে ইরানে। এখন ইরানে কীরকম আক্রমণটা করতেছে সেইটা, কোনো দেশ ইরানকে আক্রমণ করছে এটা ধরে নিতে হবে। ইরান বসে রয়েছে ডিফেন্সিভ পজিশনে, ও সময় মতন আক্রমণে যায় নাই, আক্রমণে যাওয়ার সময় বলতে গেলে পার হয়ে গেছে। ইরানকে আক্রমণ করছে, আক্রমণের ধারা দেখে আক্রমণের লক্ষ্য বোঝা যায়। একটা লোক কোন দিকে যাইতেছে এইটা দেখলে বুঝবেন যে আপনার ওর লক্ষ্য কী। আপনি যদি দেখেন যে সে ঢাকার ওই দিক থেকে দক্ষিণ দিক থেকে বেরিয়েছে যাত্রাবাড়ি দিয়ে, তাইলে বুঝবেন ওর লক্ষ্য চিটাং। আর যদি দেখেন যে গাবতলি দিয়ে বেরিয়েছে, তাহলে বুঝবেন যে ও যাইতেছে খুলনা কিংবা ওই দিকে গাবতলি দিয়ে বেরিয়েছে বা রংপুরে যাইতেছে। তা এরকম ওর প্রাথমিক অবস্থা দেখলেই বোঝা যায় ওর লক্ষ্য কী। এই যে যুদ্ধ শুরু করলো ইসরায়েল বা আমেরিকা, এই যুদ্ধের প্রাথমিক যাত্রা দেখলে বোঝা যাচ্ছে যে এর লক্ষ্যটা কী।
এখন এর লক্ষ্যটা বড় লক্ষ্য হইতেছে, আমি বললাম যে গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠা করা। কিন্তু যুদ্ধটা কিভাবে ওরা ক্যারি ফরওয়ার্ড করতেছে এটা দেখেন। যুদ্ধটা ক্যারি ফরওয়ার্ড করতেছে কীভাবে, এটা ইম্পর্টেন্ট। অনেক দিন আগের থেকেই ওরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার একটা প্ল্যান করছে, এবং ওরা জানে যে বাইরের থেকে ওই আগেকার দিনের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেমন ট্যাঙ্ক নিয়ে ঢুকতো, এবং বিমান বাহিনীর ট্যাঙ্ক উপর দিয়ে প্লেন যেতেছে, বোমা ফালাইতে ফালাইতে, নিচ দিয়ে ট্যাঙ্ক যেতেছে, দখল করতে করতে পিছন দিয়ে পদাতিক বাহিনী আসতেছে, ভূমি রক্ষা করতেছে, কামানের গোলা মারতেছে, বিশাল একটা অ্যাক্সিস অফ অ্যাডভান্স ধরে ভোঁ ভোঁ করে আর্মি মুভ করতেছে, অল কোঅর্ডিনেটেড, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চলতেছে আর কি। পুরা বাহিনীর হাজার হাজার ওয়্যারলেস ফাটাই ফেলতেছে আর কি, অর্ডারের পর অর্ডার যাইতেছে, আর বাহিনী আগাই যেতেছে। মনে করেন 30,000 বাহিনী এক অ্যাক্সিস দিয়ে আগাই যাচ্ছে। ওই রকম যুদ্ধ করে ইরানের সাথে পারা যাবে না, 60-70 লাখ বাসিসি আছে। এই যুদ্ধ প্ল্যানই করে নাই আমেরিকা। তাহলে কি প্ল্যান করছে? অনেকদিন ধরে এই প্ল্যান করতেছে। আর আমি বলছি যে আমেরিকার যে ডিফেন্সের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ওখানে কী নাম আমাগো হিসাবে ওটা মনে করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, ওখানে মানে গবেষক আছে এবং ডিসিশন মেকিং প্রসেস আছে। প্রসেস বলতে কিন্তু শুধু প্রসেস না, ওর ম্যান করা লোকজন আছে, ডিসিশন মেকিং সিস্টেম আছে। ওরা বিভিন্ন ইনফরমেশন ডাটা মাটা এইসব বিভিন্ন দিয়ে ফুল প্রুফ প্ল্যান বানায়। ওই প্ল্যানের টাইম অ্যান্ড সব কিছুই একদম টাইম অনুযায়ী হয়, এবং ওর ভিতরে প্রেসিডেন্ট নাক গলায় না। ও দেখবেন যে এখানে ঘুরতেছে আর উল্টাপাল্টা কথা কয়ে বেড়াইতেছে। এই যে যখন আফগানিস্তান দখল করছিল, কোনো সাংবাদিক কিন্তু কারোর কাছ থেকে কিন্তু শোনা যায় না যে নর্দার্ন অ্যালায়েন্স বলে কোনো একটা অ্যালায়েন্স আফগানিস্তান দখল করবে। ওর কথা দু একজন সাংবাদিক বলছে, কিন্তু আলটিমেটলি আফগানিস্তান দখল করছে কে? নর্দার্ন অ্যালায়েন্স কে তৈরি করছে? আমেরিকা তৈরি করছে। কেমনে তৈরি করলো? এত বড় বাহিনী চুপচাপ, কেউ জানলো না। এটাই আমেরিকার কাজ। যেখান থেকে আক্রমণটা হবে সেই ব্যাপারে আপনার রেডিও টিভিতে আসবে না সেখানে, আর যেটা আপনি জানেন সেখান থেকে ওরা আক্রমণ করবে না। ওটা শো করার জন্য দিছে। যেখান থেকে আক্রমণটা আসবে সেই জায়গাটা আপনি জানেন না কোন জায়গা থেকে আসবে। তাইলে ইরানের তেহরান দখল করতে হবে, এটাই হলো উদ্দেশ্য। তেহরান দখল করলে বাকি জায়গায় ইসলামী সরকার পতন হবে। এই জন্য ইরানকে কী করছে, যুদ্ধের শুরুতে কী করছে? খোমেনি তোর পুরো ডিফেন্সিভ, সে আক্রমণে যায় নাই। না যাওয়ার কারণে হয়েছে কি, একটা সময় ইরানে প্রচুর ইসলাম বিরোধী লোক আছে। এই যে বুরখার আন্দোলন হয়েছিল না, দেখছেন না? বুরখার আন্দোলনের সময় দেখা গেছে রাস্তাবর্তী লক্ষ লক্ষ লোক প্রতিবাদ করতেছে। এরা সব এই খোমেনি বিরোধী, ইসলামিক সরকার শাসন চায় না। ইরানে ইসলামী শাসন টিকে আছে কিছু ডাইহার্ট লোকের জন্য, আইআরজিসি এবং কিছু ওরা গবেষণা করে প্লেন বানায়, ডিজেল বানায়, অনেক উন্নতি দেখাইছে। নিউক্লিয়ার সায়েন্স অনেক উন্নতি দেখাইছে মোল্লারা। এবং আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এদের জন্য জনগণের আন্দোলন সফল হয় না। আচ্ছা, এই জনগণের আন্দোলন সফল হয় না, তাহলে জনগণের বিশাল একটা বিরোধী পার্টি আছে ইরানে। মনে করেন 50% লোকের বেশি আছে, মানে 60% আছে যারা খোমেনি বা ইসলামিক শাসন চায় না, বা 40%ই ধরলেন আছে যারা খোমেনিও চায় না, ইসলামিক শাসন চায় না। এই 40%-এর মধ্যে একটা বড় অংশ আছে তারা রেজা শাহ পাহলভিরা আবার আনতে চায়, তার ছেলেরা আনতে চায়। তা যাই হোক, এরা আন্দোলন করে টিকে থাকতে পারে না। এদেরকে টিকায় যদি রাখা যায় তাইলে ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আচ্ছা, এটা এক নম্বর কথা। আর এই যে যারা নাকি খোমেনি বিরোধী, তারা কিন্তু ডাই হার্ড বিরোধী, ভালো মতন বিরোধী। এই জন্য মোসাদের ব্যাপক শক্তি আছে ইরানে মোসাদের ব্যাপক শক্তি কি, ওর ভালো ফুটোর আছে। প্রায় 40% লোক খোমেনি বিরোধী, ইসলাম বিরোধী। যার ফলে হয়েছে কি, মোসাদ আইসা এখানে যা ইচ্ছা তাই, যে কোনো অনেক লোক আছে যাদেরকে ইউজ করতে পারে, যারা ইসলামী শাসন চায় না।
তাদেরকে মধ্যে মোসাদ ইচ্ছা করলেই এদেরকে ইউটিলাইজ করতে পারে। মোসাদ তাই সে বলে না আমি মোসাদ বললে কিন্তু ওই ইসলাম বিরোধী হইলেও সে কিন্তু মোসাদে সাহায্য করবে না। মোসাদ আইসা নানান রকম বলে যে আমি একটা এনজিও, আমি একটা গণতন্ত্র মনা, আমি একটা ওই আছে না বাংলাদেশে আছে না বিভিন্ন রকমের লোক দেখবেন বাঙালি কিন্তু আইসা আবার নানান রকম কথা কয়, প্রমাণ করতে চায় সে একটা খুব ভালো বাঙালি। মানে অতিরিক্ত বাঙালি তারা আবার মুক্তিযুদ্ধের কথা কয়। আচ্ছা, আর মহিলা হইলে আবার সে আবার ইয়ের কথা কয়, ধর্ষিতাদের কথা বলে 71-এ। তো বইলে টইলে সে বুঝাইতে চায় আমি এটা খুব ভালো বাঙালি, আমি তোমাদেরকে বুদ্ধি দিতে আইছি। এই ধরনের এনজিও টাইপ কাজ স্টাইলে মোসাদ ঢুইকা ওর ভিতরে ভালোর মতন ফুটিং তৈরি করছে। এখন ওই ইরান থেকেই ড্রোন দিয়ে ছোটো ছোটো ড্রোন দিয়ে ও আক্রমণ করতে পারে, ইরান থেকে আক্রমণ করতে পারে। এখানে আক্রমণটা প্রাথমিক আক্রমণটা কেমন হয়েছে? প্রাথমিক আক্রমণে সে কী করতে হয়? প্রাথমিক আক্রমণের একটা স্টেপ আছে। প্রথম আক্রমণ করতে হয় রাডারে। রাডার আক্রমণ করলে কি হয়, শত্রুর বিমান বাহিনী আর দেখতে পারে না যে শত্রুর প্লেন কোত্থেকে আসতেছে। এই যে বলে না ইসরায়েল থেকে প্লেন এসে বোমা ফালাইছে, আসলে ইসরায়েল থেকে তো F-35 প্লেন উড়ে আসতে পারবে না। হয় জর্ডান ইরাক এদেরকে সাহায্য দিছে রিফুয়েলিংয়ের, কিংবা আমেরিকা রিফুয়েলিংয়ের সাহায্য দিছে, কিংবা আমেরিকাই এটা আক্রমণটা করছে। এই যে বিমান আক্রমণটা করছে, ওদের তো এত মিজাইল নেই, বিমান আক্রমণটা করছে। এই বিমান আক্রমণের সময় কি করতে হবে? প্রথমে এই রাডারকে ধ্বংস করতে হবে। তাহলে এই রাডারকে ধ্বংস করার জন্য যে ওরা মিজাইল দিয়ে রাডার ধ্বংস করবে, ইসরায়েল থেকে মিজাইল মেরে রাডার ধ্বংস করে দেবে, এইরকম মিজাইল ওদের নাই। ও করছে কি ওই ইরানের ভিতরেই রাডার ছোটো ছোটো ড্রোন বানায় ওই ইরানের ভিতর থেকেই ইরানের ধ্বংস করছে মোসাদ। মানে ওর যোদ্ধা বাহিনী, মোসাদের বাহিনী অনেক আগের থেকে ইরানে পজিশন নিয়ে আসছিল, এবং ওরা টার্গেট কোথায় কোথায় রাডার আছে, কোথায় কোথায় বাফার আছে। এবং এই বাফার সিস্টেমটা এত অত্যাধুনিক সিস্টেম যে এরা আবার ইন্টারনেটের সাথে একটার সাথে লিঙ্কড, এবং এরা সেন্ট্রাল একটা কমান্ড আছে, এবং এরা টার্গেট অ্যালোট করা হয় সামগ্রিকভাবে, সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। এবং এই সেন্ট্রাল কন্ট্রোল এটারে হ্যাক করছে। প্রথমে হলো বাফার সিস্টেমটা হ্যাক করছে, তারপরে খোরদাদ যেগুলা সেগুলাকে কিছুক্ষণের জন্য আক্রমণ করে ধ্বংস করছে বা নিউট্রালাইজ করে রাখছে। এই বিমান বিধ্বংসী ক্ষমতা এবং ডিটেকশনের ক্ষমতা রাডার এইগুলারে প্রথম আক্রমণ করছিল, এবং তারপরেই বিমান দিয়ে আক্রমণ করছে ইরানের ভিতরে। বিমান দিয়ে আক্রমণ করার পরে এখন এদের এই এয়ার ডিফেন্স পাওয়ার কমায় দিছে, এবং এটা আমেরিকার স্টাইল। কারণ আমেরিকা যুদ্ধ করে মেইনলি বিমান বাহিনী দিয়ে, আমেরিকা রিলাই করে বিমান বাহিনীর উপরে। তাহলে এই যে কমিউনিকেশন সেন্টারগুলা এবং মানে রাডার এইগুলা এবং বিমান বাহিনী, এইটাকে নিউট্রালাইজ করার পরেই এরা কিছু কিছু বোমা বর্ষণ করতেছে ওই নিউক্লিয়ার পাওয়ারের উপরে। আচ্ছা, তো যাই হোক, নিউক্লিয়ার প্ল্যান্টগুলো যে কোথায় আছে, কীভাবে আছে, এটা ওরা ভালো করেই জানে, এটা তেমন ইম্পর্টেন্ট না। তবে মেইন বোমিং এলাকা দেখা যাচ্ছে তেহরান। আচ্ছা, এই অবস্থায় এই যে ইরানের মিসাইল শক্তি, এইটা মিসাইল মারতে পারে। আমেরিকা একটা সময় এই যে তাহলে আক্রমণের প্রথমে ইয়ে থেকে আমরা কি দেখতেছি, রাডার এবং বিমান শক্তিকে ধ্বংস করা। রাডার এবং বিমান শক্তিকে ধ্বংস করতে পারলে একটা সময় আমেরিকা ডাইরেক্ট আক্রমণ করবে। কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আমেরিকা ডাইরেক্ট আক্রমণ করে। আমেরিকার বিমান বাহিনী সৌদি আরব, কুয়েত, বাহরাইন এইসব জায়গার থেকে উড়ে আসবে, আইসা ব্যাপকভাবে ইরানের বিমান শক্তিকে ধ্বংস করে দেবে। বিমান শক্তি ধ্বংস হইলেই ইরানের উপরে আমেরিকার এয়ার সুপ্রিমেসি বলে এটাকে। একটা হলো সুপিরিয়রিটি আর একটা হলো সুপ্রিমেসি। এখন বিভিন্ন জায়গায় সুপিরিয়রিটি ক্রিয়েট করা যায়, কিন্তু পুরো দেশে যখন একদম ইরানের বিমান বাহিনী আর থাকবে না কিংবা রাডার থাকবে না, তখন ওখানে ইরানের আমেরিকান এয়ার সুপ্রিমেসি চলে আসবে। এয়ার সুপ্রিমেসি আসলেই B-52, এখন B-52 নর্মালি উপরে এসে বোমিং করে, এটা খোরদাদ দিয়ে ফেলাই দেওয়া সম্ভব, কিংবা ইরানের অনেক হ্যান্ডহেল্ড ইয়েও আছে, মিসাইলও আছে যেগুলো দিয়ে ফেলাই দেওয়া সম্ভব। এই জন্য B-52 ওরা ব্যবহার করে, এখনকার দিনে ইরানের বিরুদ্ধে ব্যবহার করে। ওরা ইরানে ঢোকে না,
ইরানের বাইরে 200-300 মাইল দূরের থেকেই B-52 উইংয়ে মনে করেন 4-5টা বড় বড় বাংকার বাস্টার বোম জাতীয় জিনিস নিয়ে ওখান থেকে মিসাইল মারে। যে ইরানের মিসাইল তো 3000 মাইলে উড়ে চলে যেতে পারে, কিন্তু ওদের মিসাইল অতটা উঠতে পারে না। ওর মিসাইল মারতেছে 200-300 মাইল দূরের থেকে, কিন্তু ওই B-52 দিয়ে মারতেছে। ও অলরেডি উপরে আছে, ওখান থেকে B-52 মাইরে ইয়ে করবে, ধ্বংস করবে। এই ধ্বংস কারে করবে? বিমান শক্তির ধ্বংস করার পরে ও আণবিক শক্তির উপরে ধ্বংস করবে। আণবিক শক্তি সব বাংকারের মধ্যে আছে, কিন্তু বাইরে যেটুকু আছে এটুকু ধ্বংস করলেই, ভিজিবিলি ধ্বংস হইলে, কিংবা যে রুটগুলা আন্ডারগ্রাউন্ডের রুটগুলা মাউথগুলাকে যদি টেম্পোরারি বন্ধ করে দেয়, তাহলে মানুষের সাইকোলজিক্যাল এফেক্ট আছে। ইরান তো এখন নিউক্লিয়ার পাওয়ার না, অ্যাটম বোমা নাই, কিন্তু নিউক্লিয়ার ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্সড। ওরা নিজেরা নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে। ওদের বড় জাহাজে ওরা আণবিক চুল্লি ব্যবহার করে। ওই জাহাজ একবারে মাসের পরে মাস সমুদ্রে থাকলেও রিফুয়েলিং দরকার নাই। ওদের নিউক্লিয়ার সাবমেরিন ওরা নিজেরা তৈরি করে। তো এখন ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে। ওর ওইখানে নিউক্লিয়ার ক্ষেত্রে যদি ইরান 10-15 দিনও যদি নিশ্চিন্তে কাজ করতে পারে ওদের বৈজ্ঞানিকরা, তাহলে অ্যাটম বোমা বানায় ফেলতে পারবে। এইটার থেকে নিবৃত্ত রাখার জন্যই মেইনলি আণবিক ক্ষেত্রগুলোতে বোমা বর্ষণ করা হচ্ছে। ওর যে কিছু কিছু আণবিক ফ্যাসিলিটিস আছে মাটির 100 মিটার 200 মিটার নিচে, ওগুলাকে ধ্বংস করার উদ্দেশ্য না। ওরা জানে যে এগুলার ধ্বংস করা বাইরের থেকে সম্ভব না। আচ্ছা, যাই হোক, এরা এদেরকে ধ্বংস করবে গণতন্ত্র আসলে, গণতান্ত্রিক সরকার ধ্বংস করবে। তা এখন ইরানকে এখন যে পর্যায়ে আছে, ইরানের বিমান শক্তি এবং মিসাইল শক্তি আক্রমণ হচ্ছে এবং কমতেছে। একটা সময় আমেরিকা আক্রমণ করবে বিমান বাহিনী দিয়ে, এবং ইরানে কমপ্লিট এয়ার সুপ্রিমেসি তৈরি হয়ে যাবে। ইরানে যদি এয়ার সুপ্রিমেসি, আমেরিকান প্লেন যদি দিনে দুপুরে ঘুরতে থাকে, জনগণ আবার বুরখা আন্দোলন শুরু করে দিবে এবং খোমেনির পতন হয়ে যাবে। এবং এই পতনকে ত্বরান্বিত করার জন্য অনেক IRGC-র প্রমিনেন্ট লিডারদেরকে মেরে ফেলা হয়েছে। প্রমিনেন্ট লিডার চেহারা না থাকলে হয় কি, মানুষ জনগণ তো একটা চেহারার পিছনে দৌড়ায়। অমুক সলিমউদ্দিন, তাকে দেখতে এরকম, তার পিছনে আছে। এখন ওই চেহারাটা মেরে ফেললে জনগণ আর একত্রিত হওয়ার জায়গা পায় না। সেরকম ওরা চেহারা ধ্বংস, মানে লিডারশিপ ধ্বংস করার চেষ্টা আছে। সব লিডারশিপই, অনেক লিডারশিপই মারছে। খোমেনিকে তকে রাখছে, একটা সময় খোমেনিকে মেরে ফেলবে সময় হইলে। খোমেনিকে মারার সাথে সাথে আমেরিকার এয়ার সুপ্রিমেসি তৈরি হওয়ার সাথে পরে দেখবেন খোমেনি নাই। ও হয় বোমা ফালায় মারবে, নাইলে হয়তো মোসাদ যাইয়ে মারবে। যেমনি হোক খোমেনিকে মেরে ফেলবে। খোমেনিকে মারলে ওদের দেশটা তো ওরকম না যে একেবারে একজনের অনুপস্থিতিতে পরবর্তীতে কে আসবে। যেমন সৌদিতে বাচ্চা মরে গেলে ক্রাউন প্রিন্স আসবে। ক্রাউন প্রিন্সও যদি মরে যায় তাহলে কি হবে? তাহলে আর কিন্তু আর লোক নাই। প্রিন্সরা মারামারি শুরু করবে, এবং মারামারি 2-3 মাস মারামারির পরে এক সময় একজন উঠে আসবে। ওই 2-3 মাসই সেই তার সৌদিরে 12টা বাজায় দেওয়া সম্ভব। 2-3 মাসের জন্য নেতৃত্বহীন করে দেওয়া সম্ভব, প্রেসিডেন্ট এবং কিং এবং ক্রাউন প্রিন্সকে সরাই দিতে পারলে। সেরকম ইরানে ওরকম সিস্টেমেটিকভাবে হয়তো করা নাই যে এরপরে আসবে অটোমেটিক, এবং তাকে পরিচিত করাও নাই। সেকেন্ড ম্যান পরিচিত করা নাই। এই সেকেন্ড ম্যান থার্ড ম্যান এইগুলো হয়তো নাই, যার ফলে ওই ইরান খোমেনি গেলে দেখবেন যে সহজেই মানুষই ইরানের আর্মি তখন হয়তো বলে দিবে যে, পেজিশকিয়ানি হয়তো বলবে যে আপাতত আর যুদ্ধ করার দরকার নেই, বেশি রকমের ঝামেলা হইতেছে, জনগণ ইসলামী শাসন এখন আপাতত যাচ্ছে না। দেখা গেল যে খোমেনি চলে গেল, গণতন্ত্র চলে আসলো। গণতন্ত্র চলে আসলে আমেরিকা কিছু ঘাঁটি করবে, ভালো ঘাঁটি করবে, এবং গণতন্ত্র চলতে থাকবে। এটাই হলো ওর উদ্দেশ্য। গণতন্ত্র চালানোর জন্য মূলত পাওয়ার অর্জন করা দরকার, তেহরান দখল করা দরকার, আর এয়ার সুপ্রিমেসি। এবং ওদের টার্গেটগুলো দেখবেন সব হলো রাডার এবং বিমান, এইদিকে ওদের এয়ারপোর্ট। এবং এছাড়াও তেহরান দখলের জন্য নর্দার্ন অ্যালায়েন্সের মতন গুপ্ত একটা বাহিনী এমন হইতে পারে তৈরি করতেছে।
যেটা আজারবাইজানও হইতে পারে, তুর্কমেনিস্তানেও হইতে পারে, এমনকি টার্কিতেও হইতে পারে। হঠাৎ করে বেশি রকমের ইরানে যদি বেশি রকমের বম্বিং শুরু হয়, দেখা গেল এরদোয়ান বলে দিল যে ইরানে অনেক গন্ডগোল হচ্ছে, আমরা ইরানকে রক্ষা করার জন্য যাচ্ছি, তেহরানে এসে দখল করে নিয়ে আমেরিকারে বললো এখন শান্ত হও, এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এইটা নর্দার্ন অ্যালায়েন্স যেমন আফগানিস্তান দখল করছিল, সেরকমভাবে কোনো একটা নর্দার্ন অ্যালায়েন্সে আমেরিকা রেডি করছে, যেটাকে এখনও বোঝা যাচ্ছে না যে কারে করছে। পুতিনকে ঘুষ দিছে, ইউক্রেনের একটা অংশ দিয়ে দিছে, পুতিনও হইতে পারে। আর ওই যে পুতিনের সাহায্য, চীনের সাহায্য, এগুলো কোনো সাহায্য না। ও আসলে সাহায্য করবো না, মুখে কথাবার্তা বলতেছে আর কি, নেতা তো কথা বলতে হয়। আর পাকিস্তান যে বলতেছে আমরা ইরানের পিছনে আছি, ও আসলে ইরানের পিছনে পাকিস্তানের কোনো ভরসা নাই। ও ইরানের পিছনে আসছি বলার কারণ হইতেছে কিছু টাকা পয়সা সৌদির থেকে আদায় করা। ওই কইলো ইরানের পিছনে আসি, সৌদি এখন কইব যে ওই ইরানের পিছনে থাকিস না, আমি তোর দিচ্ছি $1 বিলিয়ন। তখন যায় কেউ যে হ্যাঁ, আর আমেরিকা কেউ নেই, ওই তোরে আমি এতদিন টাকা দিছি, মধ্যে আমি একটু ছেড়ে দিছিলাম, তুই রাগ করছাস, এখনই আবার $1 বিলিয়ন দিতেছি। তো ওই $2 বিলিয়ন পেয়ে গেল, পাকিস্তানের সরকার আবার কিছুদিন চললো, খাইলো দাইলো, এই হলো উদ্দেশ্য। মানে ইরানের পক্ষে গেলাম কইয়া কিছু টাকা ওই সৌদি আরবের থেকে ভিক্ষা করে আর আমেরিকা থেকে ভিক্ষা করে, ওই ভিক্ষা নেওয়ার একটা বন্দোবস্ত করছে। হয়েছে কি, একটা জিনিস মনে রাখো, একটা হাদিস আছে যে আল্লাহর উপরে নির্ভর করো, আল্লাহ তার জন্য যথেষ্ট, তার কোনো দিন কোনো অসুবিধা হবে না। গরিব হইতে পারে কিন্তু রিজিক না খাই রয়েছে, এটা কোনো দিন হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে সে আল্লাহই তার জন্য যথেষ্ট। আর যে মানুষের উপরে হাত পাতে, আল্লাহ তাকে তার হাতে ছেড়ে দেয়, সে খাওয়াইলে খায়, সে না খাওয়াইলে খায় না। মানে সলিমউদ্দিন ডক্টর ইউসুফ আলীর সাথে কাছে হাত পাতল, সলিমউদ্দিন হাত পাতছে ডক্টর ইউসুফ আলীর কাছে। এখন সলিমউদ্দিনটা আল্লাহ কী করবে, ডক্টর ইউসুফ আলীর হাতে ন্যস্ত করে দিবে। সলিমউদ্দিনের রিজিকটা আসবে ওই ডক্টর ইউসুফ আলীর কাছে, ডক্টর ইউসুফ আলী তাকে দান করবে, তারপরে সলিমউদ্দিন খাবে। কারণ সলিমউদ্দিনই তো ওই ব্যবস্থা করছে, সলিমউদ্দিন হাত পাচ্ছে, তাওয়াক্কুল তো আল্লাহ করে নাই। এখন আমেরিকা পাকিস্তান তালেবান বানাইছিল, ইসলাম প্রতিষ্ঠা করছিল, হঠাৎ করে আমেরিকা আসলো, আমেরিকা $200 না কত জনে দিল, সে তালেবানরা ফালাই দিয়ে আমেরিকা ভাই জিন্দাবাদ করে আমেরিকার পিছনে লেগে গেল আর কি, আমেরিকারে দিয়ে দিল আর কি, পার্টি বিষয়ে শুয়ে পড়লো আর কি। তো এখন আমেরিকার খাইছে, এখন ওরে আল্লাহ আমেরিকার হাতে সোপর্দ করে দিয়েছে। আমেরিকা দিলে খায়, সৌদি আরব দিলে খায়, আর না দিলে না খায় তাহে। আবার মাঝে মাঝে বন্যা হয়, বাংলাদেশ হয়ে গেছে। এখন ওই পাকিস্তান পয়সা করি আদায় করার জন্য ইরানের সাপোর্ট দেয় আর কি, ওইসবের কোনো ভরসা নাই। যারা একবার দেখবেন মুনাফিকি যার মধ্যে আছে, সে পরীক্ষা না করে সেবা, আল্লাহ বলছে করে না পরীক্ষা করো, পরীক্ষা না করা পর্যন্ত সে ভালো হয়েছে এইটা ধরবেন না। ওরা একবার দেখলেই হয়। সিসি আসিসিরে ফালাই দিছিল, ইসলামী সরকারে পরাজিত করছিল, বন্দি করছিল। সিসি কোনো দিন ভালো না। ও সিসি প্রথম থেকেই, আমি যুদ্ধ শুরুর দিন থেকে আমি সিসিরে গালাগালি দিই, কারণ আমি জানি সিসি কোনো দিন গাজাকে হেল্প করবে না। ও তো যে নাকি ইসলাম বিরোধী, সে তো ইসলামের সাথে নাই, কোনো দিন ভালো হবে না। সেরকম ওই যে নাকি ওই হাত পাচ্ছে, তাওয়াক্কুল তো আল্লাহ করে নাই, সে ওই ঘোড়ান্ডা, ওর কোনো ভরসা নাই। তাইলে আসলে নিজেরা খুব বিরাট মনে করেন না, সবাই আমরা একই জাত, পুরা মুসলিম বিশ্ব একই রকম। পুরা মুসলিম বিশ্ব আমেরিকার আর ইসরায়েলের খপ্পরে চলে যাচ্ছে। এই আমেরিকার খেদাইতে, ইসরায়েলের খেদাইতে কী করতে হবে? কিছুই করা লাগে না। আমেরিকারে খেদানোর জন্য কোনো দরকার নাই। আমেরিকা আছে ওমানে, বাহরাইনে, কুয়েতে, সব জায়গায় আমেরিকা, সৌদি আরবে। কী করতে হবে? ওরা জাহাজ থেকে নামতে দেওয়া যাবে না, ওর ঘাঁটিগুলোতে আক্রমণ করে দিতে হবে। ঘাঁটিতে আক্রমণ করলে ওরা বাইকে চলে যাবে। ছোটো ছোটো ঘাঁটি কেরা দিয়ে গিরে গুলি করে ধ্বংস করে দেওয়া সম্ভব, কিছু করতে পারবে না। কথা হইতেছে তুই জাহাজে ক্ষমতাশালী, সমুদ্রে তুই সমুদ্রে থাক, মাটিতে পাও দিছাস কি গুলি, আর তুই প্লেনে অনেক শক্তিশালী, যা ইচ্ছে তাই কর, প্লেন নিয়ে যত মাটিতে নামবি তো শেষ। আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করে দেন, মুসলিম বিশ্ব স্বাধীন। আচ্ছা, কিন্তু সেটা তো মুসলিম বিশ্ব করবে না, কারণ ডলার, সব চলে ডলারে।
সব আছে, নলেজ আছে ইন্টারনেটে। আর যাইতে হয় বেড়াইতে, গরমকালে সৌদি আরবে লোক থাকে না, সব ইউরোপে চলে গেছি। এখন এই অবস্থায় ওইগুলা তো করা যাবে না, ওইসব অকামের বুদ্ধি তো চলবে না, অকামের বুদ্ধি চলবে না, গণতান্ত্রিক হইতে হবে। এখন গণতান্ত্রিক হইতেছি বিশ্ব, এই পদ্ধতি। তবে হ্যাঁ, আল্লাহর রহম আছে, ইরান হয়তো টিকে যাইতেও পারে। তবে ইরান ডিফেন্সিভ পজিশনে আছে, ডিফেন্সিভ পোস্টার। ওর উদ্দেশ্য ইসরায়েলকে কোনো মধ্যে মিসাইল দিয়ে থামানো, কিন্তু কোনো জাতিকে, বিশেষ করে ইহুদি জাতির মতন জাতিকে মিসাইল মেরে ঠান্ডা করা সম্ভব না। ও আক্রমণ করছে, পরিকল্পিতভাবে আক্রমণ করছে আমেরিকারে নিয়ে। সে আক্রমণের সাকসেস পর্যন্ত আগাবে। এবং এই সাকসেসটা কি? এই সাকসেসটা হলো ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে কী হবে? ওখানে কিছু আমেরিকান ঘাঁটি হবে। গণতান্ত্রিক নেতারা বলবে, এইসবই নিউক্লিয়ার পলিফারেশন, এইগুলো অ্যানবিক শক্তি, এইগুলো মাইনসে করে, এগুলো উঠে ফেলাই দাও। আর এই গর্ত যেগুলো গাড়ছে এগুলো সব মাটিতে বইরে দাও। গণতান্ত্রিক নেতারা এসে সমস্ত ইরানকে সুসজ্জিত করবে। ইরান আবার আধুনিক হয়ে যাবে। কীভাবে? বোরকা খুইলা আধুনিক হয়ে গেল। এই কেন? ইরানের পরাজয়ের কারণ কি? সময়, ইমাম মেহেদি আসার সময় হয়ে গেছে। এই সময় মুসলমানরা পিছিয়ে হাঁটতে হাঁটতে নিরাশার পর্যায়ে যাবে। ইমাম মেহেদিকে জন্য অপেক্ষা করবে। ইমাম মেহেদি আসবে এবং মুসলমানদের বিজয় সূচিত হবে। ইংল্যান্ড আমেরিকা গায়েব হয়ে যাবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।